এটি হলো সৌদি আরব। আয়তনের দিক থেকে পৃথিবীর 13তম সবথেকে বড় দেশ। দেশের জনসংখ্যা প্রায় 4 কোটি। কিন্তু এই 4 কোটি মানুষ এই দেশের এমন একটি প্যাটার্নের মধ্যে বসবাস করে যার তুলনা পৃথিবীর আর কোনো দেশের সঙ্গেই করা যায় না। সৌদি আরবের 80% জনবসতি এই দুটি কালার প্যাটার্নের মধ্যে বসবাস করে। প্রথমটি এই ব্লু কালারের লাইন, যেটি রেড সি এর একেবারে কাছে সৌদি আরবের সমস্ত ওয়েস্টার্ন কোস্ট লাইনকে কভার করছে। আর অন্যদিকে এই ইয়েলো লাইনটি, যেটি পার্সিয়ান গালফ থেকে শুরু হয়ে সৌদি আরবের মধ্যভাগ হয়ে ওয়েস্টার্ন কোস্ট লাইনে গিয়ে মিশেছে। এই দুটি কালার লাইন ছাড়া বাদবাকি সৌদি আরব সম্পূর্ণ খালি, মানে এই সমস্ত জায়গায় কোনো মানুষ বসবাস করতে পারে না। কিন্তু কেন? তাহলে আসুন আজকে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করি এই ভিডিওতে। সো হ্যালো ফ্রেন্ডস, আমি লোকেশ বলছি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টিপে রাখুন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই সমস্ত রহস্যের সমাধান করতে গেলে সবার প্রথমে আমাদের সৌদি আরবের হিস্ট্রি এবং জিওগ্রাফি ঘেঁটে দেখতে হবে। সৌদি আরবের জিওগ্রাফির কথা যদি বলি, তাহলে এই এরিয়াটি এত বিশাল আকার এরিয়া, এতে সম্পূর্ণ ইউরোপ কান্ট্রিটাই ঢুকে যেতে পারে। সৌদি আরবের জনসংখ্যা যে বেড়ে 4 কোটি হয়েছে, সেটা কিন্তু বেশি দিনের কথা নয়। 1970 সালের ডেটা যদি আমরা একটু ফলো করি, তাহলে আমরা দেখতে পাবো সৌদি আরবের মোট জনসংখ্যা ছিল 61 লাখ। মানে বিগত 50 বছরে এই দেশের জনসংখ্যা বেড়ে 4 কোটিতে পৌঁছেছে। তাহলে এই 50 বছরে সৌদি আরবে এমন কি ঘটনা ঘটেছে যার ফলে এখানকার জনসংখ্যা বেড়ে 4 কোটিতে পৌঁছে গেল? আর 1970 সালের আগে পর্যন্ত এই সৌদি আরবের জনসংখ্যা এতটা কম কেন ছিল? আর এর প্রধান কারণ হলো সৌদি আরবের হার্শ জিওগ্রাফি। সৌদি আরবের ম্যাপটা যদি আপনি ভালো করে দেখেন, তাহলে এর চারিদিকে বড় বড় মরুভূমি ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। উত্তর দিকে জর্ডান এবং ইরাকের বর্ডার এরিয়ায় আল নাফুদ মরুভূমি, সেরকমই সৌদি আরবের দক্ষিণ প্রান্তে রয়েছে ভীষণই বিপজ্জনক মরুভূমি, যেটিকে আরবি ভাষায় রাব আল খালি এবং ইংলিশে এমটি কোয়ার্টার বলা হয়। আর এটিকে এমটি কোয়ার্টার কেন বলা হয়ে থাকে সেটি আপনি গুগল ম্যাপ সার্চ করে দেখলেই বুঝতে পারবেন। এই সম্পূর্ণ এরিয়া জুড়ে জনবসতি তো দূরের কথা, রাস্তাঘাট, রেলপথ, এমনকি এক বিন্দু জলের উৎসও আপনি খুঁজে পাবেন না। আর এর আসল কারণ, এই মরুভূমিতে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে এত বড় বড় বালির ঝড় ওঠে। এরকম ভয়ঙ্কর ঝড় হয়তো আমাদের পৃথিবীর কোনো জায়গাতেই দেখতে পাওয়া যায় না। গরমকালে এখানকার তাপমাত্রা বেড়ে 55 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। আর শীতকালে এখানকার টেম্পারেচার -7 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। এই মরুভূমিটির কারণেই সেন্ট্রাল, নর্দার্ন এবং সাদার্ন আরবিয়ায় ট্রেড ভীষণই কঠিন একটি কাজ। এপাশের ওমান দেশটিকে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন যে এর একদিকে ভয়ঙ্কর মরুভূমি আর একদিকে সমুদ্র। 1931 সালে প্রথমবার একজন ব্রিটিশ এক্সপ্লোরার মার্কস এভান নামের একজন ব্যক্তি এখানকার কিছু লোকাল আদিবাসীদের সঙ্গে নিয়ে 60 দিনে এই মরুভূমি পার করেন। 2018 সালে প্রথমবার এখানে একটি জাতীয় সড়ক তৈরি করা হয়, যেটি ওমান এবং সৌদি আরবের সঙ্গে কানেক্টেড। কিন্তু এর আগে যদি কেউ এরোপ্লেন ছাড়া আরব থেকে ওমানে আসতে চাইতো, তাহলে ইউএই হয়ে 18 ঘন্টা পর্যন্ত ড্রাইভ করে তারপর ওমান এসে পৌঁছতে হতো। সৌদি আরবের হার্শ জিওগ্রাফির পেছনের প্রথম কারণটি তো আপনারা জানতে পারলেন। আর এর দ্বিতীয় নম্বরে রয়েছে ভীষণই ইন্টারেস্টিং একটি জিনিস। সৌদি আরব আমাদের এই পৃথিবীর এমন একটি বড় দেশ যার কোনো পার্মানেন্ট নদী নেই। আর শুধু সৌদি আরবই কেন, ইয়েমেন, ওমান, ইউএই, কাতার, বাহরিন এবং কুয়েতেও কোনো নদী নেই। এছাড়া এই সৌদি আরবে সবথেকে বেশি বৃষ্টি হয় সৌদি আরব এবং ইয়েমেনের ওয়েস্টার্ন কোস্টলাইনের দিকটায়। আর এই কারণেই আরবের আরও বিভিন্ন কান্ট্রিগুলোর তুলনায় ইয়েমেনের জনসংখ্যাটা একটু বেশি। এই পপুলেশন প্যাটার্নের কারণেই ইয়েমেনি সিভিল ওয়ারের সবথেকে বেশি ইম্প্যাক্ট সৌদি আরবের উপরে পড়ছে। কারণ ইয়েমেন এবং ওমানের মধ্যবর্তী স্থলে রব আল খালি মরুভূমি রয়েছে। আর এই অংশে বসবাস করা তো অনেক দূরের কথা, কোনো মানুষ এমনিতেও যায় না। আর সৌদি আরবের সবথেকে জনবহুল এলাকাটি ইয়েমেনের সবথেকে জনবহুল এলাকার পাশাপাশি রয়েছে। এ কারণেই মাঝে মধ্যেই ছোটোখাটো যুদ্ধ বেঁধেই থাকে। আর এখানে সবথেকে বড় ইন্টারেস্টিং ব্যাপারটি হচ্ছে, সৌদি আরবের সবথেকে বড় বড় শহরগুলো যেমন মক্কা, মদিনা, জেদ্দা, রিয়াদ আরও অন্যান্য শহরগুলো হাই পপুলেশন সার্কেলের বাইরে অবস্থিত।
যদিও মক্কা, মদিনা এবং জদ্দার অবস্থান নিয়ে প্রাচীন ইতিহাস রয়েছে। জদ্দা এবং মক্কার ম্যাপটি যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এই দুটি একে অপরের অনেকটাই কাছাকাছি অবস্থিত এবং এই দুটোই মেডিটেরিয়ান সি, গালফ অফ এডেন, পার্সিয়ান গালফ এবং এমটি কোয়ার্টার থেকে একেবারে ইকুয়াল ডিস্টেন্সে অবস্থিত। আর এই স্ট্র্যাটেজিক লোকেশনের মানেটা হলো হাজার বছর ধরে ইন্ডিয়া, ইরান, ইস্ট আফ্রিকা এবং ইজিপ্ট থেকে আগত ট্রেড ক্যারাভানদের জন্য এই দুটি শহরকে অ্যাভয়েড করে চলা একেবারেই অসম্ভব ছিল। কারণ স্টিম শিপ এবং সুইচ ক্যানাল তৈরি হওয়ার আগে পর্যন্ত ইজিপ্ট থেকে শুরু করে ইন্ডিয়ার সমস্ত জলপথ এবং স্থলপথের ট্রেড এই পথেই করা হতো। আর এই রাস্তায় মক্কা, মদিনা এবং জাড্ডা পড়ছে। এই কারণেই আরবের এই তিনটি শহর ইকোনমিক্যালি আরব ওয়ার্ল্ডের ফোকাল পয়েন্টে পরিণত হয়েছে। এবার যদি ম্যাপটাকে আরও একটু জুম ইন করে আমরা দেখি তাহলে দেখতে পাবো মক্কার উত্তর দিকটা সমস্তটাই পাহাড়ি অঞ্চল। এবার যদি আমরা সামান্য নর্থ ইস্টের দিকে তাকাই, এখানে তায়েফ অবস্থিত। তায়েফ হলো ভীষণই সুন্দর একটি শহর। এখানে চারিদিকে সবুজ আর সবুজ। এখানকার ওয়েদারও অনেক ঠান্ডা। কিছু মানুষ এই অঞ্চলে গরমের সময় ছুটি কাটাতে আসতো, তাদের জন্য এটা ছিল স্বর্গরাজ্য। কিন্তু তাইফসের এপাশে পার্সিয়ান গালফ পর্যন্ত আপনি সমতল ভূমি এবং মরুভূমি ছাড়া আর কিছুই দেখতে পাবেন। এই সম্পূর্ণ এরিয়াটিকে মার্ক করার জন্য ইয়েলো হাইলাইট করে দেওয়া যাক। এই সম্পূর্ণ অঞ্চলটিতে বৃষ্টি হয় না বললেই চলে। এই কারণেই বিগত হাজার হাজার বছর ধরে এই সমস্ত অঞ্চল খালি পড়ে রয়েছে। শুধু রিয়াদের আশেপাশে কিছু অঞ্চল ছাড়া যেখানে কিছু আরবীয় আদিবাসী বাস করত। 1900 সাল পর্যন্ত সৌদি আরবের পপুলেশন ছিল 25 লাখ। আর এই 99% জনসংখ্যা এদিকে সৌদি আরবের ওয়েস্টার্ন কোস্টলাইন মানে এই ব্লু লাইনটিতে বাস করত। কিন্তু আগামী 30 বছরে এমন কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় যার ফলে এই পপুলেশন প্যাটার্নটিও শিফট হতে থাকে। এরপরেই এই ইয়েলো লাইনটি অস্তিত্বে এসেছে। 1932 সালে রিয়াদের আল সাউদ ফ্যামিলি সৌদি আরবের দখল নিয়ে নেয় এবং রিয়াদকে সৌদি আরবের ক্যাপিটাল বা রাজধানী ঘোষণা করে দেয়। আল সাউদ ফ্যামিলির সম্পর্ক যে রিয়াদের সঙ্গে ছিল সেই কারণেই শুধু এটিকে ক্যাপিটাল ঘোষণা করেনি, বরং তাদের কাছে এই রিয়াদকে রাজধানী ঘোষণা করা ছাড়া আর কোনো রকম অপশন ছিল না। কারণ মক্কা আর মদিনাকে এরা রাজধানী ঘোষণা করতে পারবে না, সেখানে নন মুসলিমদের যাওয়া বারণ। যদিও সমস্ত দেশের বড় বড় লিডাররা এই রাজধানীতেই এসে উঠবে, যদি রিয়াদ ছাড়া অন্য কোনো জায়গাকে এরা ক্যাপিটাল ঘোষণা করত তাহলে সৌদি আরবের পক্ষে ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক রিলেশন রাখাটা মুশকিল হয়ে যেত। এরপর 1938 সালে রিয়াদেই বড় তেলের খনির সন্ধান পাওয়া যায়। এরপর থেকেই সৌদি আরবের কপাল ফিরে যায়। 1970 সাল পর্যন্ত সৌদি আরব একাই সমস্ত পৃথিবীতে তেলের সাপ্লাই দিত। তারপর থেকে এই অয়েল ফিল্ডের আশেপাশেই নতুন নতুন শহর গড়ে উঠতে থাকে। সৌদি আরবের ইস্টার্ন কোস্টে লোকেটেড শহরটি, এই শহরের নাম দামাম। 1920 সালের আগে পর্যন্ত এই অঞ্চলে লোকসংখ্যা ভীষণ ভীষণ কম ছিল। বর্তমানে সেখানে অয়েল ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। আর এই মুহূর্তে দামাম শহরটি মেট্রোপলিটন শহরে পরিণত হয়েছে। জনসংখ্যা 20 লাখে পৌঁছে গিয়েছে। আর এই সমস্তটাই ঘটেছে বিগত 40 থেকে 50 বছরের মধ্যে। 1970 সালের পর থেকে সৌদি আরব জলের মতো পয়সা ইনকাম করতে থাকে। আর সব থেকে মজার ব্যাপার, এই শহরের বাসিন্দাদের কোনো ট্যাক্স দিতে হতো। শুধু তাই নয়, এডুকেশন থেকে শুরু করে জল সরবরাহ, খাবার দাবার, পেট্রোল, এমনকি বাসস্থান পর্যন্ত এই সমস্ত কিছুই গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি ছিল। সৌদি আরবের গভর্নমেন্টের কাছে প্রচুর পরিমাণে টাকা আসতে থাকে। কারণ জনসংখ্যা কম ছিল, তাই তারা জনসাধারণের ওপরে পয়সা খরচ করতে থাকে। এরপর একটি সমস্যা দেখা দেয়। ঊর্ধ্বমুখী ইকোনমির সাথে সাথে জবের ডিমান্ডও ক্রিয়েট হতে থাকে। তারা সরকার থেকে এত ফেসিলিটি পাচ্ছিল যে তাদের কাজের ওপরে আর কোনো ইন্টারেস্ট ছিল না। আর এই শূন্যস্থান পূরণ করার জন্য ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান আরও বিভিন্ন আশেপাশের দেশ থেকে হাজার হাজার মানুষকে আরবের ভিসা দেওয়া হতে থাকে এবং সেই সমস্ত বিদেশ থেকে আসা মানুষদের বিভিন্ন রকম কাজে লাগিয়ে দেওয়া হয়। এরপর আগামী 30 বছরে সৌদি আরবের ইকোনমি এবং পপুলেশন ইনক্রিজ হতে থাকে। রিয়াদ এবং জাদরা মেট্রোপলিটন সিটিতে পরিণত হয়, যেখানে বর্তমানে সব মিলিয়ে মোট 1.5 কোটি মানুষের বসবাস। সৌদি আরবের 85% পপুলেশন শহরে বসবাস করে। আর এটাই হলো সৌদি আরবের জনসংখ্যার এরকম প্যাটার্নের কারণ। সৌদি আরবের বেশিরভাগ জনসংখ্যাই এই ব্লু লাইন এবং আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড এই ইয়েলো লাইনে বসবাস করে। কিন্তু এই দুটি প্যাটার্ন সৌদি আরবের জন্য বর্তমানে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সমস্ত উন্নত শহরগুলো কোটি কোটি টাকা খরচ করে 40 বছর আগেই তৈরি করা হয়েছিল। তবে এখানকার মেন সমস্যাটা হলো পানীয় জল। এই সমস্যার সমাধান করতে আন্ডারগ্রাউন্ড জলের খোঁজ চালানো হয়, আর সেই জল পাওয়াও যায়। এই ওয়াটার রিজার্ভগুলোতে সৌদি গভর্নমেন্ট আর্টিফিশিয়াল অ্যাকোয়াফার্সও তৈরি করা হয়। তবে ইদানিং সমস্যাটা হলো বৃষ্টি কম হওয়া এবং জল খরচ বেশি করা। এই কারণে জলের বড় বড় কুয়োগুলো শুকিয়ে যেতে থাকে। সম্পূর্ণ সৌদি আরব জুড়ে
মাত্র 0.5% জমি চাষবাস করার উপযোগী, বাকি 99.5% জমি কোনো কাজের না। সেই কারণে সৌদি আরবের বেশিরভাগ খাদ্যবস্তুই বাইরে থেকে ইম্পোর্ট করা হয়। বর্তমানে আর্টিফিশিয়াল ফার্ম তৈরি করে সেখানে ফসল উৎপাদনের চেষ্টা চালানো হচ্ছে, যাতে সৌদি আরবকে বাইরের দেশগুলোর উপরে নির্ভরশীল হয়ে থাকতে না হয়। আর এই চাষবাসের জন্য জলের প্রয়োজন হতো, আর সেই জল সরবরাহ হতো অ্যাকোয়াফাস থেকে। এর ফলাফলস্বরূপ 2010 সালে আর্টিফিশিয়াল অ্যাকোয়াফাসের 80% জল শুকিয়ে যায়। বিজ্ঞানীরা অনুমান করে দেখেছেন 2030 পর্যন্ত এই সমস্ত পানীয় জলের সোর্স একেবারেই শুকিয়ে যাবে। এই সমস্ত জানার পর সৌদি আরব সরকার যে সমস্ত চাষের ক্ষেত্রে জল বেশি লাগতো সেই সমস্ত চাষ বন্ধ করে দেয়, যেমন ধান চাষ। এছাড়াও বর্তমানে এই জলের সমস্যার সমাধান করার জন্য সৌদি আরব গভর্নমেন্ট এদিকে পার্সিয়ান গালফের সঙ্গে সমুদ্রের ডিস্যালিনেশন প্ল্যান্ট লাগায়, সেখান থেকে সমুদ্রের নোনা জলকে পরিষ্কার করে রিয়াদ, গামাম এবং আরও অন্যান্য শহরে পৌঁছে দেবে। আর এছাড়াও এদিকে ওয়েস্টার্ন কোস্ট লাইনেও 12টি ডিস্যালিনেশন প্ল্যান্ট বসানো হয়েছে, এতে করে এর আশেপাশের সমস্ত শহরে যেন পরিষ্কার জল পাঠানো যায়। নিঃসন্দেহে এটি একটি অবিশ্বাস্য পরিকল্পনা। যদিও এই সম্পূর্ণ কাজটিকে দীর্ঘ সময় পর্যন্ত চালিয়ে নিয়ে যাওয়ার মতো প্রচুর টাকার প্রয়োজন, তাই এই কাজটি সম্পূর্ণ নির্ভর করছে সৌদি আরবের তেলের ব্যবসার উপর। যদিও বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে ইলেকট্রিক কারের প্রচলন শুরু হয়েছে, তাই আগামী ভবিষ্যতে হয়তো এই তেলের ওপরে ডিম্যান্ড মানুষের অনেক কমে যাবে। সমস্ত পৃথিবী জুড়ে যদি এই ব্যাটারি চালিত কারের প্রচলন শুরু হয়ে যায়, তাহলে তেল উৎপাদিত দেশগুলো সমস্যায় পড়ে যেতে পারে। তাই সৌদি আরবের মতো বড় তেল উৎপাদনকারী দেশটিকেও এই দিকে নজর রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো ভবিষ্যতে কি হবে সেটা তো আমরা সময় আসলেই জানতে পারবো। আপাতত আজকের মতো এটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। নমস্কার।